ফিরোজ বাসায় পৌঁছল জ্বর নিয়ে। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে, পরোটা গোশতের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছে করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে, দরজা জানলা বন্ধ করে কাঁথার ভেতর ঢুকে কুণ্ডলি পাকিয়ে যাওয়া, মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম আছে, থিওসফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকিনি খুলতে পারে, এবং এই কাজটা সে খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কী রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কী রে বেটা? আমি তো এইমাত্র ঘরে ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে একটা রোবট টাইপ ব্যাপার আছে, মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীরটা ভালো না, থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরাইয়ার ঘরের সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরাইয়ার মুখ ছাইবর্ণ, প্রচণ্ড ব্যথা সে তার নিজের মধ্যে চেপে রাখছে, তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠের হাড়ের ওঠানামা দেখে। ভাবি, কি হয়েছে? সুরাইয়া ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে এসছি, তুমি আর কিছুক্ষণ এভাবে থাকো। সুরাইয়া জবাব দিল না, ঘোলাটে চোখে তাকালো। সেই ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো, অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজাকোলা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতেই যাচ্ছে। ফিরোজ সুরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। ফিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। অবশ্য সে তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে। এই আয়নাটায় বেবি ট্যাক্সিওয়ালাটার মুখ দেখা যাচ্ছে। তার মুখটা দেখতে খুবই ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে মনে হচ্ছে তার মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেওয়ার সময় ছোট চাচা ঠিকমতো আসবে তো? দেরি করে এলে তার খুব কষ্ট লাগবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব একটা আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে, তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা আর একটা বনরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে নিয়ে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পরপর এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে, তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। কেন নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি? না। আমাকে দে, খেয়ে ফেলি, খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চড়া কম, ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি,
এই চিন্তাটাও তাকে অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিন তার নাম না রাখা হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে, কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? তার তো নামই নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে। তার চোখে এক ফোঁটা পানি আসেনি। এখনই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতে চোখ মুছে, ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সেই বোনটার নাম নেই কেন? ইমন ভুরু কুচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা একটা শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে, তার কাছ থেকে তো খাচ্ছে না। বরং শশার টুকরা মুখের কাছে ধরতেই এরা মুখ হাত পা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটো ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমে লাল প্লাস্টিকের বালতিতে। মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছে করে, তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় করে, কামড়ে দেয় কিনা। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না। যখন বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। আর তখন তাদের বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে ফেলতে হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা। ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই। সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদের নামও দিয়েছে। বড়টার নাম টম, ছোটটার টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের কোনো মিল নেই। শুকনো ছেড়ে দেওয়া মাত্র দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যা কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে। মুহূর্তের মধ্যেই ঘরের কোনায় চলে যায়। তখন খুঁজে পাওয়াই মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে, তখন তাকেই সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দিবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন সুপ্রভা নামের অর্থ হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক সে জানে না। ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তার মিসকে জিজ্ঞেস করবে। সুপ্রভা এখনও খুবই ছোট। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে। খানিক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনে এমন কাঁদুনে বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারোর উপর রাগ করে কিংবা ব্যথা পেয়ে কাঁদে না, কোনোরকম কারণ ছাড়াই কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে যায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না। কারণ তার মা কঠিন গলায় বলে, এখানে কি করছো? যাও তো, অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়। কারণ মার মেজাজ সারাক্ষণই খারাপ হয়ে থাকে। আগে মা তাকে পড়াতে বসত, এখন বসায় না। এখন সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে, অনেক বিরক্ত করছো, এখন যাও তো। অথচ সে কাউকেই বিরক্ত করে না, এমনকি কচ্ছপগুলিকেও না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও হয়তো ওদের লুকোচুরি খেলতে ইচ্ছে করে, সে কেন ওদের খেলা নষ্ট করবে? হোমওয়ার্ক করার জন্য এখন যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরই করেন। তিনি তার নাম দিয়েছেন হার্ড নাট। হার্ড মানে হচ্ছে শক্ত, আর নাট মানে হচ্ছে বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি। কোনো একদিন জিজ্ঞেস করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায় বলেন, কিরে হার্ডনাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার মন ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত তাহলে তার মন ভালো থাকতো, বা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা গল্প তো করেই না, সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, সামনে থেকে যা, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চড়ও মারলেন।
আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগল। তারপরে সে একটু কাঁদেনি। শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল। তারপরে ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ড নাট, এ মোটেই সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ডনাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলল, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরে যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলে মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে? এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনো ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়ায়? ইন্ডিয়ার মধ্যপ্রদেশ। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে। ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা বাবাকে গিয়ে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিক্সা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি কেন হচ্ছে সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে তো কচ্ছপগুলি দেখতে পারবেন না। কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে। সেখান থেকে ভারত মহাসাগর, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞেস করে। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়। তাদের ক্লাসের একজন মিস ফারজানা, দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে ফেলে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থেকে মধ্যপ্রদেশ কেন? মধ্যপ্রদেশ অনেক বড় জঙ্গল আছে, বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করে না। তোমার মা, তিনি রাগ করেন? জি, করেন। কার সঙ্গে করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এই জন্য মার অনেক রাগ। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের রাগ থাকে, এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এই জন্য ওনারও খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্য খুব ভয়ে ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা যখন খুব হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খুব একটা খারাপ লাগে না। সাউন্ডগুলো ভেবে নেয় কোন দৃশ্যে কীরকম সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের উপর রাগ করেন তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার উপর রাগ করেন তখন খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছে করে। সুপ্রভার উপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলছে, মা ফিরে তাকাচ্ছেন না। বয়সে যদি বলে, আপু কান্তাছে, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বলেন, ভাবি, বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কীভাবে? কাঁদতে কাঁদতে তো গলা ভেঙে ফেলছে। গলা ভেঙে মরুক। ভাবি এসব কী কথা বলছেন? আমার যা মনে আসছে বলছি, তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটের খিদে কাঁদছে, আপনি ফিরেও তাকাচ্ছেন না, এটা কেমন কথা?
তুমি এরকম চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এমনভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি ভাবি। ভাবি শুনুন, ফর গডস সেক, স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে? ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না, এটা আপনি কি করে ভাবছেন? কষ্ট পাচ্ছেন ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি, আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে অন্য কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি, তাই করব। আপাতত আপনি ওকে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন, সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে থাকে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন, তোকে কেউ মেরেছে? ইমন ফোপাতে ফোপাতে বলে, না, মারেনি। বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফুসফুস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফুসফুস করছিস এবং হেঁচকি তুলছিস। তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখাবো। ইমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটি উল্টা করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভেতর থেকে মাথা এবং পা বের করে সোজা হবার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ হৃষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টাই করুক এরা এখন আর সোজা হতে পারবে না। ছটফট করবে কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই তাহলেই সোজা হতে পারবে। মজাটা এখানেই। মানুষ মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়, উল্টে যায়। ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া সম্ভব না। তোর মার এখন ওই অবস্থা চলছে, সে উল্টে গেছে। ঠিক হবার জন্য ছটফট করছে কিন্তু পারছে না। কাজেই মার উপর রাগ করে কোনো লাভ নেই। মার উপর রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি, দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেন? কেন কেন করবি না? চড় খাবি। আচ্ছা, করব না। আজ ইমনের মন সামান্য খারাপ, বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরা কেটে খেতে দিচ্ছে, এরা খাচ্ছে না। হাতে ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলে বুক ধক করে ওঠে। ইমন কচ্ছপ দুটা বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকল। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিলে? হাত ধুয়ে এসেছ? হ্যাঁ। সাবান দিয়ে হাত ধুয়েছ? ইমন সাবান দিয়ে হাত ধোয়নি, তারপরে ভয়ে ভয়ে হ্যাঁসূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যা বলার জন্য তার বাঁ কাঁধের ফেরেশতা 5টা বদি লিখেছে। ফেরেশতার নাম কেরামান কাতেবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলো লিখে রাখা এবং কোন খারাপ কাজের জন্য কয়টা বদি হয়েছে তার হিসাব রাখা। দাদিজান তাকে বলেছেন, দেখি হাত কাছে আনো, সাবানের গন্ধ আছে কিনা দেখি। ইমন হাতে এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না, সে হাতে সাবান মাখেনি, কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা দেখতে কীরকম হয়েছে? কার মতো হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো না আমার মতো, নাকি তোমার বাবার মতো?
জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেক চাপা, এই দেখো এর নাকও চাপা। চাপা না? এমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরে বলল, হুম। সুরেয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকব না। ইমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকব। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? হুম। এরকম মুখ শুকনা করে হু বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধাটা কি? আর যদি অসুবিধা থাকেও কিচ্ছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজে আমাদের কপাল ভেঙেছে। আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, এভাবে। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনো দিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সে কেন তাকাবে? বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সঙ্গী সাথী পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে, টোকন আর শোভন। ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন, করেন না? ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করেন কি না। তার বড় মামার চেহারাটা রাগি রাগি। চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান। কেমন করে জানি তাকান। তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধে গা ঝিমঝিম করে। পরে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই এ বাড়িতে আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিট নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বললেন, কথার জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করে না? হুম। মুখ আমার শুকনো করে হু বলছিস কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যা, সামনে থেকে যা। সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভাল লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুটো নিতে দিবে? মনে হয় দেবে না। কচ্ছপ দুটো এ বাড়িতেই রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্য বলেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে নিবে কচ্ছপ দুটা। একটা লাভ হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। এখন বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখনও ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার ভয় লাগে, খুবই ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন দেখে ছোট চাচা ঘুমাচ্ছেন, তখন তার ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে, ছোট চাচা, তাহলেও ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হার্ডনাট, বাথরুমে যাবি? হুম। আয় যাই, ঠিক সময় ডাক দিয়েছিস। আমার বাথরুম পেয়েছে। ছোটটা, তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা। কোলে করে নিতে হবে নাকি? হুম। বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট ছোট গল্প বলেন। তার গল্পের কোনো আগামাথা নেই, শুরু নেই, শেষ নেই। তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাংকটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে, নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দিবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার বেশি মিষ্টিও দেবেন না। ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা তো মিঠাই ভেবেই খেয়ে ফেলবে। ডাক্তার বলল,
ওষুধ দেব, তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় বলে তো জানি না। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্চ হ্যাচ্চ করছি, তারপরে বিশ্বাস হচ্ছে না। তা হচ্ছে, যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি, এই নিন আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে এরকম অদ্ভুত গল্প কেউ তাকে শোনাবে না। রাতে বাথরুম পেলেও কোলে করে বাথরুম নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অন্যরকম মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার 2 ছেলের টোকন আর শোভনের সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা, সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, আর ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটা মনে হয় খুব আরাম পায় সুপ্রভা। তেল মাখানোর সময় ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এতটুকু ছোট বাচ্চা নাক ডাকে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে, এখনও রাগ লাগছে। চট দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছে করছে। রাগ সামনে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছেন? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি, চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আবার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে কথা বলতে হবে। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকব। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলাগাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে যাব মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সবার জন্যই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্য ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু কেন করবে? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আমি আপনার সঙ্গে কোনো তর্কে যেতে চাচ্ছি না ভাবি, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার একটা ব্যাপার আছে। আপনি এই পরিবেশে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্যই আছে। ভাবি, আমি একটা ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি। সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলেই ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক বাড়ি হোক, সুখে থাকো। তোমাকে যা বলেছি করো, আমাকে একটা ঠেলাগাড়ি এনে দাও। ভাবি, শুনুন, মার শরীর খুব খারাপ, মার চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক, তারপরে যান। ওনার সঙ্গে আমার যাওয়ার কি সম্পর্ক? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে। তুমি আরেকটা কাজ করবে, সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেওয়ার ব্যবস্থা করবে। কি বলছেন বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলেপুলে নেই, এমন কোনো একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকব। এইসব যন্ত্রণা আমার কাছে অসহ্য লাগছে।
ও আচ্ছা, মেয়েটা হয়েছে অপয়া, ও পেটে আসার পর থেকেই যত সমস্যা। আমার আর ভালো লাগে না। ভাবি আপনি আজই যাবেন? হ্যাঁ। ইমনের স্কুল তো অনেক দূর হয়ে যাবে, স্কুল থেকে ওকে আনে না কে করবে? জানি না, স্কুল বদলে দেব কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই, ছেলের আবার স্কুল কিসের? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে, না হলে রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছে করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে, তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই, সে কারো কথাই শুনবে না। ইমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফিরোজ হাত ইশারায় কাছে ডাকল। ইমন আসছে, কিন্তু অন্যদিকে তাকিয়ে এগুচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা হার্ডনাট? ভালো। মামা বাড়ির দিকে চলে যাচ্ছিস তাহলে? গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান? জানি না। আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস, আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস তাহলে বুঝবো তুই বোকা, আর না কেঁদে থাকতে পারলে বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে, সঙ্গে সঙ্গে মুছেও ফেলছে। ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে, এই দুঃখবোধেও সে আক্রান্ত। তবে সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠছে, পানি জমতে শুরু করেছে। হার্ডনাট, যেখানে থাকিস যেভাবে থাকিস ভালো থাকবি। আচ্ছা। কোনো কিছু নেই, মন খারাপ করবি না। আচ্ছা। গল্প শুনবি? এক দেশে ছিল একটা ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারা সর্দি লেগে গেল। সর্দি আর কফ, সারাদিন নাক ঝাড়ে আর খক খক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমাতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটি নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটি আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ যাও, শরীরটা তো আগে দেখবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, শরীর গেলে কি আর শরীর পাওয়া যায়? ব্যাঙ বলল, বউ কথাটা ভালোই বলেছ। আচ্ছা যাই, ডাক্তারকে বরং দেখিয়ে আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটা একটু চেক করিও। আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় যখন ডাকছিলে, তখন তোমার গলাটা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেওয়ার জন্য থামতেই ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলে ছুটে আসে। এই অবস্থা তো ভয়ঙ্কর। সুপ্রভা কাঁদছে, খুব কাঁদছে। সুরাইয়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টাই করছে না, কাঁদুক। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন তো কেউ তার কান্না থামাতে আসে না, সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে? পৌষ মাস, প্রচণ্ড শীত পড়েছে, শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিলেন, কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নামে তখন তাকে বলে কুয়াশা। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের মধ্যে বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না।
ছুটির দিন সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদুনি স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ। হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যে থেমে যায়। আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না, মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব। যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনও নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু তার সমান হলেও ঠিক সমান না, কিছুদিনের ছোট বড়, ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু যে শুধু চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদেরও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা, বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা, দোতলার সিঁড়িতেও রেলিং দেওয়া উচিত, রেলিং দেয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন। ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন হয় না। মার ডাকা মানেই কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু সে অবশ্য করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন, যথেষ্ট ঘ্যানঘ্যানি হয়েছে, এখন যাও, তখন সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরে দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনও বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে নিজে নিজেই খেলছে। ইমনের আশ্চর্য লাগে খুবই যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। কিছু দেখলেই 2 হাতের 2 আঙুল উঁচু করে বলে, যে যে যে। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙুল দিয়ে দেখায়, সুপ্রভা 2 হাতের 2 আঙুলে দেখায়। এটা তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 হাতের 2 আঙুল উঁচু করে তাকে দেখাল এবং ক্রমাগত বলতে থাকলো, যে 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 যে। সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুক খুক করে কাশিস, গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখন সামনে থেকে। ইমন দোতলা থেকে 1 তলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে, সর্বনাশ, খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামল। কেউ তাকে দেখল না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়া যাইব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবে না, তার উপরই রাগ করবে, চড় মারবে কিংবা চুল ধরে ঝাঁকুনি দেবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ চিনি ছাড়া, শুধু লিকার চা। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শোনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, আমাকে 1 গ্লাস পানি দাও তো, সে অবধারিতভাবে না শোনার ভাব করে চলে যাবে, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, আর ফিরে আসবে না। এই নিয়ে শুরুতে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে
মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। যারা খুব সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছা করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পর যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই! মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে একটা দুটো কোয়া হয়তো তার হাতে দেবে। তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো কিছুই ঠিক নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা ওঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো। দাড়ি রেখেছে তো, এই জন্য। রাম ছাগলেরও দাড়ি থাকে। হি হি হি। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার। আবার মিথ্যা কথা বলে, মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যা কথা বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাতি, কোনো দিন আসবে না। আসবে, তুই বললেই হবে, সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা লেচড়ে নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেচোর মতো। হি। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখটা গোলগাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এই হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক ২০ বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ। তোর কি মাথাটা খারাপ নাকি? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, আরে কেঁদে তো তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্পগুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম, ফেলে দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসি শব্দ না শুনি, সত্যি সত্যি কিন্তু ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করল। ছোট চাচার মাথা একটু খারাপের মতোই আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরও বেড়েছে। জ্বরের আঁচে মুখ লালচে হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনে একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না, তোমার খবর বলো। ব্যবসাপাতির কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সা খোঁজ নিতে বলছিলাম, খোঁজ নিয়েছিলে? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছা করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে,
এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাত দেখতে খুব সুন্দর হচ্ছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখন মেসি থাকো? জি। চিরজীবন কি মেসি থাকবে? ঘরবাড়ি করবে না, বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে কি আর করবে, মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরিয়া ভুরু কুচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয়তো শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই, আমি কোনো শান্তি পড়ি না। ভাবি এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি আমি হাত জোর করছি। কথায় কথায় হাত জোর করবে না তো। এসব নাটক আমার ভালো লাগে না, আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি কোথাও পাঠাবো না একা। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একদিন থাকবো, তারপর চলে আসব। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও, শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। ভাবি আমি যাব বৃহস্পতিবার দুপুরে, সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরে চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য অস্থির। ভাবি আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। ওকে দিন একটু, কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরেয়ার সব কিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন কিছুক্ষণ শুনলেই অসহ্য লাগে। আবার যখন নিঃশব্দে পড়ে, তখন চারদিকের নৈশব্দও অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মধ্যে বোনের ঘরে ঢোকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরই সুরেয়ার মাথা ধরে যায়। সুরেয়ার সঙ্গে সঙ্গে বলে, ভাইজান প্রচণ্ড মাথা ধরেছে। তিনি তারপরে বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান, কথা বলতেই থাকেন বলতেই থাকেন। তারপর, সুরেয়া তুই কেমন আছিস বল। ভালো। দিনরাত 24 ঘন্টা একটা ঘরের ভেতর থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নেই। পাগল আমি হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনো হব না। আশেপাশের মানুষকে পাগল বানাবো, কিন্তু নিজে হব না। এই তো একটা কথার মতো কথা বলেছিস। নিজে ভালো থাকবি, নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছে হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে না। কি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না, সবসময় ঘটে। ভাইজান আমার খুব মাথা ধরেছে। দিনরাত একটা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোন, মাথা থেকে সব কিছু বাদ দে, আয় আমরা তোর জীবন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করি। নতুন চিন্তাভাবনাটা কি? আমাকে বিয়ে দেবার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরেয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতেই আমি আরেকটা বিয়ে করে ফেলব? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে। আর যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, ইন্ডিটিংয়ের ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি চান আমি 2 বাচ্চা নিয়ে তার ঘাড় ধরে ঝুলে পড়ি? ভাইজান, আপনার যখন মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান এখন আপনি যান,
আমার এমন মাথা ধরেছে যে ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে স্বাস্থ্য ভালো, চেহারাও সুন্দর, দেখলে মনে হয় বয়স 35-36, হাইলি এডুকেটেড, ইলিনয় ইউনিভার্সিটি থেকে MS করেছে। আমেরিকান এক মেয়ে বিয়ে করেছিল বিয়ে টেকেনে। আমেরিকান মেয়ে তো বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা, কিছুদিন হানি হানি বলা, তারপর সাপে নেউলের খেলা। সুরিয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শোনেন, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, আর বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি, আমি আবার বিয়ে কেন করব? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। কে বলেছে? মাওলানা সাহেব বলেছেন। মাওলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়, ইমনের বাবা তো মাওলানা না। ইমনের বাবা বেঁচে আছে এবং তিনি একদিন ফিরে আসবেন, এই বিষয়টা সুরাইয়া মনে প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে আরও একজন বিশ্বাস করে, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনি অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না। ভালো মানুষের কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্রকন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে, এই ব্যাপারটা তার অসহ্য লাগে। বোকা মানুষ বলেই তিনি সেটা চেপে রাখেন না, সরাসরি বলেন। পানির পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা তো নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলেপুলে বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করে, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সে কোনো একদিনটা কবে সেটা ফাতেমা জানে না, সুরাইয়াও জানে না। সুরাইয়ার কাছে মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যেই ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে দেখি, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দিবে, মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন, শরীর খারাপ? সেও সহজভাবেই বলবে, না, শরীর ঠিক আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণই করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে ওই ছোট মেয়েটা কে? ওর নাম সুপ্রভা। হ্যাঁ, সুপ্রভাটা কে? সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলব, কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই। তুমি কি ভেবেছিলে, যেরকম রেখে গেছো ফিরে এসে সেরকমই দেখবে? মানুষটা কথা ঘোরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, ভাতও খাবো। গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাওয়ার আগেই চা খাবে নাকি ভাত খাওয়ার পরে খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরিয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে। গরম ভাত, ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনা মরিচ ভাজা, নতুন আলু ডোবার তেলে মচমচে করে ভাজা, মানুষের খুব প্রিয় খাবার। সুরিয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা এক এক রকম হয়। রাতের এই কথোপকথনের অংশটা তার বড় ভালো লাগে।